হ্যালো হ্যালো হ্যালো, সবাই কেমন আছিস? সবাইকে ওয়েলকাম ম্যাট্রিকুলা বাংলার আরেকটা ইকোনমিক্স ক্লাসে। কেমন পড়াশোনা করছিস তোরা? পরীক্ষা তো এসেই গেল, প্রায় 1 থেকে 1.5 মাস বাকি। আর যেমনটা তোরা জানিস, তোদের একটা হিউজ সিলেবাস, ম্যাক্রোর একদম নতুন পার্ট, তার মধ্যে ন্যাশনাল ইনকাম, কেনস, ওইদিকে ইন্ডিয়ানে এত কিছু, সবুজ বিপ্লব, গ্রিন রেভলিউশন, ল্যান্ড রিফর্ম, সব ঘেটে গ হয়ে যাচ্ছে জানি। তো সেই জন্য আমি আছি, তোদের প্রীতিশা ম্যাম। চিন্তার কোনো কারণ নেই। তোরা অনেকে বলেছিলি কমেন্টে যে ম্যাম ওয়ান শট ভিডিও চাই, কেন্স নিয়ে প্রচুর ডাউট আছে, তো সেইগুলো মাথায় রেখে, যেমনটা জানিস ম্যাট্রিকুলা বাংলা চায় যে তোদের কিভাবে নাম্বার বেশি করে দেওয়া যায়, তো তার জন্য আমরা এসে গেছি। দেখেই বুঝতে পারছিস যে আমি কেনশিয়ান পড়াবো। তো কেনশিয়ান কিন্তু ওয়ান শটে বোঝা ডিটেলে খুব চাপ, কিন্তু যেহেতু তোদের এত ডাউটস রয়েছে, সেই কারণে কিন্তু আমরা তবুও চেষ্টা করছি যে এক্সাম রিলেটেড যে জিনিসগুলো, যেগুলো খুব রিলেভেন্ট, একেবারে আসতেই পারে, সেই জিনিসগুলোকে নিয়ে আমি আজকে খুব কুইকলি আলোচনা করব, একদম এক্সাম রেডি যাকে বলে, যাতে পরীক্ষার সময় ওই হয় না, টাইম নেই, হুট করে কি করে দেখে নেব একটু 15 মিনিটের একটা ভিডিও, যেখানে আমাদের পুরো কেন্সটা থ্রু আউট করে নেবো, কি কি ফর্মুলা আছে, কেন্স ব্যাপারটা কি, সেগুলো। আর পুরো ডিটেল ক্লাসটা তো তোরা জানিসই যে তোদের অ্যাপে আছে। আর কেন্স আমি কিন্তু 4 দিন ধরে করিয়েছিলাম, 4টে ক্লাস আছে, 1.5 ঘন্টা 1.5 ঘন্টা, তো প্রায় 6 ঘন্টা ধরে আমি কেন্স পড়িয়েছি। তো 6 ঘন্টার ব্যাপারটাকে 15 মিনিটে আমি করার চেষ্টা করছি। তো চটপট সময় নষ্ট না করে শুরু করে দিই, ঠিক আছে? তো সবাই বুঝতেই পারছিস, কেন্স থেকে তোদের জানিস পরীক্ষায় 8 নম্বরের প্রশ্ন আসবে, 8টা এমসিকিউ। সেই 8টার মধ্যে কিন্তু আগের বারেও তোরা যদি দেখিস বা ইয়ারের নমুনা প্রশ্নতেও দেখিস, 3 থেকে 4টে কিন্তু অঙ্ক এসছে। তো কেন্সের গুরুত্বটা বুঝতে পারছিস। তো কেন্স ব্যাপারটা এলো কোথা থেকে? আমরা জাতীয় আয়ের আগে দেখেছি যে ইকোনমিতে চাহিদা যোগানের একটা ভারসাম্য হয়। তো 1930-এর শতকে কেন্স কি বললো, যে সামগ্রিক চাহিদা ব্যাপারটা ইকোনমির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। একটা চেন বোঝালো, একটা সাইকেল। সেই সাইকেলে কেন্স কি বললো, যে যদি মানুষের মধ্যে সামগ্রিক চাহিদা থাকে, তবেই যারা প্রডিউসার তারা যোগান দিতে চাইবে। যোগানটা ভালো দেওয়ার জন্য তারা কি করবে, লোককে কর্মসংস্থান দেবে। কর্মসংস্থান দেওয়া মানে বাড়লে কি হবে, লোকের ইনকাম বাড়বে। ইনকাম বাড়া মানে লোকের পকেটে টাকা বাড়বে। টাকা বাড়লেই লোকের চাহিদা বাড়বে। তো এই যে একটা চেন সার্কুলার মোশনে ঘুরছে, এটাই হচ্ছে কেন্স বললো। কেন্স সবার প্রথমে বলেছিল যে সম্পত্তি, কত টাকা, কত প্রোডাকশন, এগুলোর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সামগ্রিক চাহিদা। আর এখানেই এসে পড়ে কি ন্যাশনাল ইনকাম, যেমনটা তোরা জানিস। তো ন্যাশনাল ইনকামকে আমরা কি দিয়ে ডিনোট করি ইকোনমিতে? ইনকামকে ওয়াই দিয়ে। তো আমরা জানি, আমরা আমাদের যে ইনকাম হয় নর্মাল লাইফে, আমরা সেটা দুটো ভাগে কি কি করতে পারি। এক হচ্ছে আমরা কনজিউম করি, ভোগ করি। আর অথবা আমরা কি করি, সেভিং করি বা সঞ্চয় করি। এর বাইরে তো আমরা কিছু করতে পারি না। তো ম্যাক্রোর ক্ষেত্রেও ব্যাপারটা সেরকম, একটা দেশও কি করে, তার যে ইনকামটা আছে সেটাকে সে ভোগ করে, নিজেদের যে এক্সপেন্ডিচার, রাস্তাঘাট বানাচ্ছে, হসপিটাল তৈরি করছে, সাধারণ মানুষের খাদ্য, কর্মসংস্থান, এগুলো মেটাচ্ছে। আর কি করতে পারে, সেভ করতে পারে। এটা কারা করতে পারে? যদি আমরা ইন্ডিভিজুয়ালি দেখি, একজন পরিবার। আর আমরা কি জানি, ফার্ম কি করে, ফার্ম হচ্ছে ইনভেস্ট করে। এগুলো কিন্তু আমরা আগেই করেছি, একদম যখন ম্যাক্রো ইকোনমি শুরু করেছিলাম, সেখানে এগুলো ইন ডিটেলে আমরা অ্যাপে কিন্তু ক্লাসে করিয়েছি, ইউটিউবের ক্লাসে পেয়ে যাবি। তো আমরা সেখান থেকে ইকুয়েশনটা পেতে পারি, যে y ইকুয়ালস টু সি প্লাস এস। সেখানে y কে আমরা কি বলতে পারি, y কে আমরা জাতীয় আয় বলি, সি কে আমরা কি বলি, কনজাম্পশন বা ভোগ ব্যয়, আর এস কে আমরা কি বলি, সঞ্চয় বা সেভিংস। সেখান থেকে আমরা বলতে পারি, দেখ, মানুষের মোট আয় অর্থাৎ ওয়াই মূলত দুটি কাজে ব্যবহৃত হয়। হয় মানুষ তা ভোগ করে, জানিস, আর নতুবা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে। এই সমীকরণটি সমগ্র কেনশীয় মডেলের ভিত্তি। তাহলে এই সমীকরণটা কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছিস? এবার শুধুমাত্র আমরা যে কনজিউম করি, শুধু ওই সি নয়, সি এর গভীরেও আরো অনেক কিছু আছে। এই যে ইকুয়েশনটা চেনা চেনা মনে হচ্ছে, যারা আমার সাথে অ্যাপে ক্লাস করেছিলি তারা জানিস যে এই ইকুয়েশনটার পিছনে কত কিছু আছে। তো আমি চটজলদি একবার বলে দিই কি আছে। তো আমরা যেটা রেগুলার লাইফে এক্সপেন্ড করি, ভোগ করি, কারোর যদি ইনকাম না থাকে, সে কি না খেতে পেয়ে মরে যায়? মরে না তো। সে নয় তার সেভিংস ভাঙাচ্ছে, নয় কারোর থেকে টাকা ধার নিচ্ছে। তাহলে যেটা আমরা এক্সপেন্ড করছি, আমাদের কনজাম্পশনের একটা অংশ থাকে যেটা আমাদের আয়ের উপর নির্ভর করে না। তো সেই ইকুয়েশনে আমরা সেটাকে কি ধরি, এ হিসাবে আমরা ডিনোট করি, যেটাকে আমরা বলি অটোনোমাস কনজাম্পশন বা স্বয়ংভূত ভোগ, যেটা সবসময় জিরোর থেকে বড় হয়। এইটা আমাদের ভোগ করতেই হবে, আর এটা ওয়াই এর উপর অর্থাৎ ইনকামের উপর ডিপেন্ডিং নয়। আরেকটা পার্ট থাকে এই সি এর, সেটাকে আমরা বি ওয়াই বলি। দেখ, বিটা ওয়াই এর সাথে আছে, তার মানে এই বিটা কি, এই বিটা হচ্ছে ওয়াই এর উপর ডিপেন্ডিং। অর্থাৎ আয় বাড়ার সাথে সাথে তুই তোর কতটা ভোগ বাড়াচ্ছিস, সেটাই হচ্ছে বি। অর্থাৎ ভোগ করার যে প্রবণতা,
তাহলে এই বিটাকে আমরা কি বলি? প্রান্তিক ভোগ প্রবণতা, বা ইংরেজিতে বলি মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, বা যেটাকে আমরা বলে থাকি এমপিএস। তাহলে পরীক্ষায় যেটা মাথায় রাখতে হবে যে বি সমান সমানই কিন্তু এমপিসি, অর্থাৎ মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, এই জিনিসটাই হচ্ছে বি। অর্থাৎ ইনকাম বাড়ার সাথে সাথে যে কনজাম্পশনটা তোদের হচ্ছে সেটাকে আমরা বলি এমপিসি। তাহলে এটা কেন হচ্ছে? ইনকামের চেঞ্জে হচ্ছে। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা এরকমও লিখতে পারি না যে ইনকামের চেঞ্জের জন্য যে কনজাম্পশনটা চেঞ্জ হচ্ছে। আর এই ডেল্টা সাইনের মানে আমরা কি জানি? পরিবর্তন বোঝায়। তাহলে যেটা বি সেটাই এমপিসি, সেটাই ডেল্টা সি বাই ওয়াই। এই ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট। এটা থেকে আমরা কি পেতে পারি আর এমপিসির সম্পর্কে? প্রান্তিক ভোগ প্রবণতা অর্থাৎ মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম অতিরিক্ত 1 টাকার আয় বাড়লে তার কত অংশ আমরা ভোগে ব্যয় করি। এটা মাথায় রাখ, কারণ এখান থেকে কিন্তু আমরা গুণকে যাব, এর সাথে কিন্তু গুণকটা হচ্ছে রিলেটেড। আর এখানের ওয়াই কি আছে তোরা অলরেডি জানিস। কেনশীয় শর্ত কি? আয় বাড়লে ভোগ বাড়ে, কিন্তু আয় বৃদ্ধির হারের চেয়ে ভোগ বৃদ্ধির আয় কম হয়। অর্থাৎ কারোর যদি ইনকাম 1000 টাকা বেড়ে যায়, সে কিন্তু 1000 টাকা কনজিউম করে ফেলে না, হয়তো সে 800 টাকা ভোগ করলো। তাহলে বাকি যে 200 টাকা সেটা কি হলো? সেটাই আমরা দেখবো। বাকি 200 টাকা কি হলো? বাকি 200 টাকাকে আমরা সেভ করি, সঞ্চয় করি। তো তার আগে আমরা সেভিংস তো পড়বো, কিন্তু তার আগে আমরা এখান থেকে কিরকম ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে একবার দেখে নিই। তো প্রশ্ন কি বলছে? কেনসের মনস্তাত্ত্বিক ভোগবিধি অনুযায়ী যখন কোনো দেশের জাতীয় আয় বৃদ্ধি পায় তখন ভোগ ব্যয় কি হতে পারে? তো অপশন আছে দেখ, আয়ের তুলনায় অধিক হারে বৃদ্ধি পায়, দেন আছে আয়ের তুলনায় কম হারে বৃদ্ধি পায়, একই হারে বৃদ্ধি পায়, হ্রাস পেতে শুরু করে। তো এটা তো খুব সোজা একটা সিম্পল প্রশ্ন, যে আয়ের তুলনায় কম হারে বৃদ্ধি পায়। যেমনটা এক্ষুনি আমি বললাম যে যতটা আমরা আয় করি সবটাই কিন্তু আমরা ভোগ করি না, কিছুটা আমরা কি করি? সঞ্চয় করি। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? খ। নেক্সট যেটা বললাম যে সঞ্চয় করি, তাহলে এবার আমরা সঞ্চয়টাকে একটু চটপট দেখে নেব। তাহলে নর্মাল আমরা বীজগাণিতিক যে ইকুয়েশন জানি যে y ইকুয়ালস টু যদি c প্লাস s হয়, এটা আমরা অলরেডি জানি। তাহলে এদিকে যদি আমরা নিয়ে যাই s ইকুয়ালস টু y মাইনাস c, এটা তো ক্লিয়ার। আচ্ছা, এবার এখানে এটা কোথা থেকে এলো? ওই আগের পেজে আমরা যেমনটা জানি c ইকুয়ালস টু a প্লাস by। তো আমরা c এর জায়গায় সিম্পলি a প্লাস by বসালাম। বসিয়ে যদি আমরা s এর নিরিখে আসি আর এখানে যদি ব্র্যাকেটটা ভেঙে ফেলি, তাহলে আমাদের ইকুয়েশনটা কিরকম দাঁড়াচ্ছে? মাইনাস a প্লাস a মাইনাস b অফ y। অর্থাৎ এই যে ইকুয়েশনটা তোরা পেলি, এটাকে বলা হয় সঞ্চয়ের সমীকরণ বা সঞ্চয় অপেক্ষক। এটা কিভাবে এলো এটাকে আরো ডিটেইলে যদি তোরা জানতে চাস, তাহলে কিন্তু অ্যাপের ক্লাসটা দেখতে হবে। সেখানে কিন্তু আমি একদিন ধরে শুধু গোটা ক্লাস ধরে সঞ্চয় পড়িয়েছি। তো যাদের এটার আরো ডিটেইলে জানার ইচ্ছা তারা কিন্তু প্লিজ মাট্রিকুলা অ্যাপটাকে দেখ, সেখানে কিন্তু পেয়ে যাবি। তো আপাতত এখানে আমরা কোনটাকে কি বলবো? মাইনাস এ, এটা হচ্ছে ঋণাত্মক সঞ্চয়। ঋণাত্মক সঞ্চয় কেন? কারণ আমাদের যে এর পার্টটা সেটা কোনটা? ইনকামের উপর ডিপেন্ড করছে না, এটা আমরা সঞ্চয় থেকে ভাঙছি, ধার নিচ্ছি, তাই জন্য এটা কি মাইনাস। তাহলে এটা কি বলছে? শূন্য আয় স্তরে ভোগ মেটাতে সঞ্চয় ভেঙে খাওয়ার পরিমাণ, আমরা সেভিংসটাকে ভেঙে ফেলছি। আর এই যে 1 মাইনাস বি, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় প্রান্তিক সঞ্চয় প্রবণতা বা মার্জিনাল প্রপেনসিটি টু সেভিংস, বা যেটাকে আমরা শর্টে বলি এমপিএস। আয় বৃদ্ধির ফলে সঞ্চয় বৃদ্ধির হারের অনুপাত। অর্থাৎ কি? এমপিএস সমান সমান আমরা লিখতে পারি আয়ের চেঞ্জের জন্য সেভিংস এর যে চেঞ্জটা হচ্ছে সেই জিনিসটাই। তাহলে এমপিএস আর 1 মাইনাস এমপিসি দুটো জিনিস সিমিলার। এমপিএস আর 1 মাইনাস এমপিসি এই দুটো জিনিস আমাদের সিমিলার জিনিস। তাহলে যদি এই দুটো সিমিলার হয়, তাহলে একটা জিনিস তোরা ভেবে বলতো, তাহলে আমরা জানি তো যে এমপিসি প্লাস এমপিএস ইকুয়ালস টু 1 হয়। তো এই ইকুয়েশনটাও তোদের খুব ভালো করে মাথায় রাখতে হবে, কারণ এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এই নিয়ে অনেক অঙ্ক আমরা করিয়েছি, সেগুলোও কিন্তু অ্যাপে তোরা পেয়ে যাবি। আচ্ছা, তাহলে যেমনটা বললাম যে এমপিসি হচ্ছে কি? মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, অর্থাৎ যেটাকে আমরা বলি প্রান্তিক ভোগ প্রবণতা, অর্থাৎ আমাদের আয়ের কতটা আমরা ভোগ করছি। সিমিলারলি এমপিএস কি? আয়ের কতটা অংশ আমরা সেভ করছি। তাহলে এই দুটো সম্পর্কে আমরা একটু চটপট দেখে নিই। নাম কি এটার? প্রান্তিক ভোগ প্রবণতা। সেটা সূত্র কি যেটা পরীক্ষায় মাথায় রাখতে হবে? আর অর্থ কি? অতিরিক্ত আয়ের যে অংশ আমরা ভোগ করছি।
সিমিলারলি এমপিএস এর ক্ষেত্রে কি সূত্রটা বুঝতেই পারছিস, ডেল্টা এস বাই ডেল্টা ওয়াই, অর্থাৎ আয়ের পরিবর্তনের জন্য সঞ্চয়ের যে পরিবর্তনটা হচ্ছে। আর এর অর্থ কি, অতিরিক্ত আয়ের যে অংশ সঞ্চয় হয়। আর যেমনটা বললাম এদের ইকুয়েশনটা প্রচন্ড গুরুত্বপূর্ণ, যে এমপিসি আর এমপিএস এর যোগফল কত হয়, 1। তাহলে আমরা এই টপিকটা আশা করছি বুঝে গেছি, এমপিএস এমপিসি নিয়ে আর কারোর কোনো ডাউট থাকা উচিত নয়। তাহলে নেক্সট আমরা আরেকটা যেটা দেখবো কেন্সের খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটাকে বলা হয় মিতব্যয়িতার আপাত বিরোধিতা বা প্যারাডক্স অফ থ্রিফট। এটার মূল কথা এটা, আমরা যেমনটা দেখলাম যে ইকোনমির ক্ষেত্রে কনজিউম করাটা খুব ভালো জিনিস, যত কনজিউম করবে লোক তত বেশি ব্যয় করবে, ব্যয় করলে ইকোনমিতে টাকা ঢুকবে, সেই টাকা সার্কুলেট হয়, লোকের আরো আয় বাড়াবে। কিন্তু কেন্স দেখলো একটা তত্ত্ব, সেই তত্ত্বে কি কেন্স কি দেখলো, যে সবাই যদি হঠাৎ করে সঞ্চয়ী হয়ে যায়, টাকা জমাচ্ছে, কেউ টাকা খরচ করছে না, অর্থাৎ আয়ের বেশিরভাগ অংশটা কোথায় চলে যাচ্ছে, সেভিংসে চলে যাচ্ছে, কনজাম্পশনটা কমে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে ইকোনমিতে কি হবে। তো খুব চটপট আমরা দেখি যে কি হবে, সকলের সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে, তার রিয়াকশনে কি হচ্ছে, সমাজে সামগ্রিক চাহিদা অর্থাৎ এডি এগ্রিগেট যে ডিমান্ড সেটা আমাদের হ্রাস পেয়ে গেল, তার ফলে কি হয়ে যাবে, ব্যবসায়ীদের বিক্রি ও উৎপাদনও হ্রাস পেয়ে যাবে। তার ফলস্বরূপ আমরা কি দেখবো, ছাঁটাই ও বেকারত্ব বৃদ্ধি, কারণ যোগান করার কিছু নেই, প্রোডাকশন করার কিছু নেই, কর্মী ছাঁটাই হয়ে যাচ্ছে। তার ফলস্বরূপ কি হয়ে যাবে, জাতীয় আয়ে আমাদের হ্রাস হবে। তাহলে ইকোনমিতে যদি সবাই হঠাৎ করে সঞ্চয় করা শুরু করে দেয়, সেটা আমাদের ইন্ডিভিজুয়ালি মাইক্রো ক্ষেত্রে ভালো হলেও সেটা কিন্তু অ্যাজ আ হোল ইকোনমির ক্ষেত্রে একেবারেও ভালো জিনিস নয়। আর তার ফলে কি হয়ে যাচ্ছে, চূড়ান্ত মোট সঞ্চয় হ্রাস পেয়ে যাচ্ছে, এবং সঞ্চয় যখন আরো হ্রাস পেয়ে যাবে, মানুষ আরো কম কম খরচা করবে, তাহলে একটা পুরো লুপে ফেসে যাচ্ছে অর্থনীতিটা। তো এই জিনিসটাকে কি বলা হচ্ছে, মিতব্যয়িতার আপাত বিরোধিতা বা প্যারাডক্স অফ থ্রিফট। তো উপসংহার এটা থেকে আমরা কি পেতে পারি, যে ব্যক্তিগত সঞ্চয় ভালো হলেও একসাথে যখন সবাই সঞ্চয় করে, সেটা মোটেও অর্থনীতির ক্ষেত্রে একেবারেই ভালো জিনিস না। ক্লিয়ার এই ব্যাপারটা, এটা বিশেষ কিছু কঠিন ব্যাপার স্যাপার না, তো আমরা নেক্সট টপিকে এগোচ্ছি। এরপরে যেটা আমরা করব, কেন্স এর টপিকের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে গুণক বা মাল্টিপ্লায়ার। এই গুণক বা মাল্টিপ্লায়ার থেকে আগের বছরে তোরা যদি দেখে থাকিস প্রায় 4টে প্রশ্ন এসেছিল। তো মাল্টিপ্লায়ার বা গুণক ব্যাপারটা কি, আগে বলার আগে আমি চট করে একটা ইকুয়েশন বলে দিই। আমরা জাতীয় আয়তে কি দেখেছিলাম, y ইকুয়ালস টু c প্লাস i প্লাস g প্লাস x মাইনাস m। এবার এই ব্যাপারটার প্রত্যেকটা আমি এখানে আর বলছি না, কারণ এই নিয়ে জাতীয় আয়ের চ্যাপ্টারে আমি অনেক ডিটেল আলোচনা করেছি। তো এই কম্পোনেন্ট গুলো যোগ হয়ে আমাদের কি হয়, জাতীয় আয়। তো গুণক ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি এরকম, এই কম্পোনেন্ট গুলোর কোনো একটার পরিবর্তনের জন্য জাতীয় আয়ের যতটা পরিবর্তন হচ্ছে সেটাকেই বলা হচ্ছে গুণক বা মাল্টিপ্লায়ার। এদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আই অর্থাৎ ইনভেস্টমেন্ট যেটাকে আমরা বলি, অর্থাৎ বিনিয়োগ গুণক। কারণ আমরা অর্থনীতিতে জানি বিনিয়োগ যত বেশি হবে জাতীয় আয় তত বাড়বে, কিন্তু কত গুণ বাড়বে সেটাই আমরা কোথায় খুঁজে বার করি, গুণক তত্ত্বে। তাহলে কিভাবে বার করি, আমরা জানি কি, যেটা বললাম যে ইনভেস্টমেন্ট বাড়ার ফলে জাতীয় আয়ের যে বৃদ্ধিটা হবে সেটাই গুণক। তাহলে আমরা খুব ইজিলি এটাকে এরকম ভাবে লিখতে পারি, তো ডেল্টা আই এর পরিবর্তনের জন্য ডেল্টা ওয়াই এর যে পরিবর্তন হচ্ছে সেটাই গুণক। আর গুণককে আমরা কি দিয়ে ডিনোট করি, কে দিয়ে। আমি আবারও বলছি, গুণক যদি কেউ খুব ভালো করে শিখতে চাস তাহলে কিন্তু তোরা অ্যাপটা প্লিজ ডাউনলোড কর এক্ষুনি, কারণ গুণক আমি 4 দিন ধরে পড়িয়েছি, সেখানে এক একটা 1.5 ঘন্টা শুধু গুণক নিয়ে আমি পড়িয়েছি। তাহলে কতটা ডিটেলে সেখানে পাবি, কত প্রশ্ন উত্তর আলোচনা হয়েছে সেটা বুঝতেই পারছিস। তো প্রশ্নগুলো জানা বেশি ইম্পর্টেন্ট। তো সেখানে আমরা কে দিয়ে গুণকটাকে আমরা ডিনোট করি। তাহলে কে ইকুয়ালস টু আমি যেমনটা ওখানে লিখলাম ডেল্টা ওয়াই বাই ডেল্টা আই। এবার এই ইকুয়েশন থেকে গুণকের আমরা এই একটা ইকুয়েশন পাই যে 1/1 মাইনাস এমপিসি। এবার এটা কিভাবে হলো যদি জিজ্ঞেস করিস, এটা বোঝাতে আমার 8 ঘন্টা লাগবে। তো আবার বলবো সেটা অ্যাপে গিয়ে দেখ। কিন্তু পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট, যে এটা হচ্ছে ইকুয়েশনটা, এখান থেকেই প্রশ্ন আসবে। কিন্তু কিভাবে হলো এই এনকোয়ারিটা যদি তোদের মেটাতে চাস তাহলে কিন্তু অ্যাপে গিয়ে ক্লাসটা পুরো করতে হবে। বাট বেসিক্যালি হচ্ছে গুণক কে আমরা কে ইকুয়ালস টু যেমনটা বললাম যে ডেল্টা ওয়াই ডেল্টা ওয়াই বাই ডেল্টা আই দিয়ে প্রকাশ করি। সিমিলারলি আবার আমরা কে ইকুয়ালস টু বলি 1/1 মাইনাস এমপিসি। এটা কোন গুণকের ক্ষেত্রে, এটা হচ্ছে শুধুমাত্র বিনিয়োগ গুণকের ক্ষেত্রে। সেখানে আমরা ব্যাপারটাকে কি বলি, 1/1 মাইনাস এমপিসি, যেটা এখানে দেওয়া আছে। এবার একটা জিনিস ভেবে দেখ, একটু আগে আমরা কি দেখলাম, 1 মাইনাস এমপিসি মানে বেসিক্যালি কি, এমপিএস। তাহলে সিমিলারলি এটাকে আমরা এরকম ভাবেও লিখতে পারি 1/MPS।
আর এই এমপিসি মানে কি? এমপিসি মানে বি, অর্থাৎ মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম মানে বি। তাহলে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এখান থেকেই প্রশ্নগুলো আসবে। তাহলে গুণকের ক্ষেত্রে কি বলছে? এমপিসির সাথে প্রত্যক্ষ সম্পর্ক, পজিটিভ রিলেশন, কারণ দেখ 1/1 মাইনাস এমপিসি, সরল সম্পর্ক। এমপিসি বাড়লে গুণকের মানও তত বাড়ে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, মনে রাখতেই হবে। আর এমপিএস এর সাথে গুণকের বিপরীত সম্পর্ক, কারণ দেখ 1/এমপিএস, তাহলে বুঝতেই পারছি ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ এমপিএস যত বাড়বে গুণকের মান তত কমে। যেমনটা আমরা এর আগেও দেখলাম যে সেভিংস করা অর্থনীতির পক্ষে খুব একটা ভালো না অ্যাজ আ হোল, তাহলে এমপিএস যত বাড়বে গুণকের মান আমাদের তত কমবে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের বিনিয়োগ গুণক। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কেনসের ভারসাম্য জাতীয় আয় কিভাবে নির্ধারণ হয়, কারণ এই চ্যাপ্টারটাই তো আছে যে ভারসাম্য আয়, কেনসিয়ান অর্থ সংস্কার। তো সেখানে আমরা নর্মালি জানি y ইকুয়ালস টু সি প্লাস আই হয়। আচ্ছা, এখানে হঠাৎ করে এখন তোরা বলতে পারিস যে এস ছিল, এতক্ষণ তো ম্যাম সি প্লাস এস বলে গেল, আই কি করে হলো? কারণ অর্থনীতিতে জাতীয় আয়ের চ্যাপ্টারটা যদি তোরা দেখিস ভালো করে, সেখানে যদি আমার ক্লাসগুলো দেখিস, তাহলে আমরা কি জানি, ওই যে আমাদের বৃত্ত স্রোতটা ছিল, সেখানে আমরা কি জানি যে এস ইকুয়ালস টু আই হয়। পরিবারের যেটা সেভিংস সেটাই হচ্ছে ফার্মের ইনভেস্টমেন্ট, তাহলে এস ইকুয়ালস টু আমাদের কি হয়? আই। এটা নিয়েও আমি ডিটেলে কিন্তু অনেক ক্লাস করিয়েছি যে এস ইকুয়ালস টু কেন আই হয়। তাহলে এই আই সি প্লাস আই যে ব্যাপারটা, এটাকে বলা হয় কি? পরিকল্পিত সামগ্রিক চাহিদা বা ব্যয়। আর এটাকে কি বলা হয়? ওয়াইটাকে সামগ্রিক যোগান বা আয়। আচ্ছা, একদম ফার্স্ট সেমিস্টারে যদি ফিরে যাই, আমরা চাহিদা যোগান যখন পড়েছিলাম, সেখানে কি পড়েছিলাম আমরা? ভারসাম্য কোথায় সংগঠিত হয়? চাহিদা ও যোগান যেখানে ইন্টারসেক্ট করে সেটাই হচ্ছে ভারসাম্য, সেটা যেখানে ইকুয়াল হয়। তাহলে ম্যাক্রোর ক্ষেত্রেও ব্যাপারটা সেটাই হবে। আমরা যদি ওয়াই কে যোগান বলি আর সি প্লাস আই কে যদি আমরা চাহিদা বলি, তাহলে দুটো যেখানে ইকুয়াল হবে সেখানেই আমাদের ভারসাম্য হবে। তাই জন্য y ইকুয়ালস টু সি প্লাস আই যেখানে সংগঠিত হয় কেনসের মতে, সেখানেই হচ্ছে আমাদের ভারসাম্য আয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই। কি বলছে তাহলে? একটি দ্বিক্ষেত্র বিশিষ্ট সরল অর্থনীতিতে জাতীয় আয়ের ভারসাম্য তখনই নির্ধারিত হয় যখনই সামগ্রিক আয় এবং পরিকল্পিত সামগ্রিক ব্যয় এই দুটো পরস্পর সমান হয়। তাহলে y ইকুয়ালস টু সি প্লাস আই তে গিয়ে আমাদের হচ্ছে ভারসাম্যের শর্ত, এটা কিন্তু মাথায় আমাদেরকে রাখতে হবে। আচ্ছা, আমরা যেমন বিনিয়োগ গুণক দেখলাম, আমরা y ইকুয়ালস টু তো আমাদের শুধু ইনভেস্টমেন্ট থাকে না, সি প্লাস আই প্লাস এস অনেক কিছু কম্পোনেন্ট থাকে। তো সেরকমই একটা কম্পোনেন্ট হচ্ছে কি টি বা ট্যাক্স, যেটা হচ্ছে ইকোনমির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এবার আমরা যেমনটা জানি, ট্যাক্স যত ইম্পোজ করা হয় সাধারণ মানুষের হাতে আমরা কি জানি? টাকা কমে যায়। ট্যাক্স ইম্পোজ মানে কি? আয় কমে গেল। তো ট্যাক্স চলে যাওয়ার পরে আমাদের যে ইনকামটা থাকে সেটাকে আমরা কি বলি? ডিসপোজেবল ইনকাম বা ব্যয়যোগ্য আয়। তাহলে ট্যাক্সের ক্ষেত্রে আমাদের ট্যাক্সের চেঞ্জে জাতীয় আয় কি হওয়া উচিত? গুণকটা বাড়া উচিত না কমা উচিত? কমা উচিত। তাই জন্য দেখ, যখন আমরা কর গুণক দেখব, তার ফর্মুলা হচ্ছে মাইনাস এমপিসি ডিভাইডেড বাই এমপিএস, অর্থাৎ ব্যাপারটা এখানে ঋণাত্মকে চলে এলো। অর্থাৎ কর যত বাড়বে আমাদের জাতীয় আয় তত কমবে। এবার কত গুণ কমবে সেটাই হচ্ছে গুণক। আর কর গুণককে আমরা ডিনোট করি কে টি দিয়ে, কে ফর গুণক আর টি ফর আমরা যেহেতু ট্যাক্স বলি। তাহলে কর বাড়লে আয় ও ভোগ কমে যায়, তাই কর গুণকের মান সর্বদা ঋণাত্মক হয়, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর একটা এখানে যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে বিবিএম, বা যেটাকে বড় করে আমরা বলি ব্যালেন্সড বাজেট মাল্টিপ্লায়ার। সেটা কি জিনিস? আমরা কি জানি সরকারের আয় কোনটা? ট্যাক্স। আর সরকারের ব্যয় কোনটা? গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, যেটা ওয়াই এর একটা কম্পোনেন্টের মধ্যে ছিল জি। কিন্তু যখন এই ডেল্টা টি অর্থাৎ ট্যাক্সের যে চেঞ্জ, আর যখন এই ডেল্টা জি দুটো সমান হয়ে যায়, তখন বিবিএম, যেটা ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার, তার ভ্যালু সবসময় কত হয়? 1। তাহলে পরীক্ষায় যদি আসে বিবিএম কত, সেখানে যদি আমরা ডেল্টা টি আর ডেল্টা জি 1 দেখি, অঙ্ক করারই দরকার নেই, সোজা অ্যান্সার হয়ে যাবে 1। তাহলে সরকার যদি সমপরিমাণ কর ব্যয় করে এবং টি বৃদ্ধি করে, অর্থাৎ ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা টি হয়, তবে জাতীয় আয় ঠিক সেই পরিমাণেই বাড়ে এবং এর মান কত হয়ে যায়? আমাদের 1 হয়ে যায়। আচ্ছা, এরপরে আমরা এই ক্লাসে যা যা দেখলাম একবার চট জলদি দেখে রিভাইজ করে নেব যে কি কি ফর্মুলা আমাদের আছে, কি কি ফর্মুলা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা প্রথমেই দেখলাম কি সি এর দুটো পার্ট, এ প্লাস আইবি। সেখানে বি মানে কি? বি মানেই কিন্তু এমপিসি, আর এমপিসির ভ্যালু কত হয়? 0 থেকে বড় হয় কিন্তু 1 এর থেকে কম হয়। এস ইকুয়ালস টু আমরা কি দেখলাম? এখানে মাইনাস এ এসে গেল, কারণ যে ব্যয়টা আমরা করছি সঞ্চয় থেকে ভেঙে সেটাই, সে কারণে মাইনাস এলো। মাইনাস এ প্লাস 1 মাইনাস বি ওয়াই, এটা এস এর ফর্মুলা। আর বিবিএম এর ভ্যালু অলওয়েজ 1 হয়, যেমনটা বললাম। কেন হয় আমি অলরেডি বলে ফেলেছি।
আর এমপিসি আর এমপিএস এর যোগফলও কত হয় 1। এই জায়গা থেকে কিন্তু প্রচুর অঙ্ক আসে, অঙ্ক আমি করিয়েছি, যারা আমার সাথে ক্লাস করেছিস তারা জানিস। আর ট্যাক্স মাল্টিপ্লায়ার যেটা কর গুণক, সেটার ভ্যালু কত, মাইনাস এমপিসি ডিভাইডেড বাই এমপিএস। আর কে মানে কি এখানে বিনিয়োগ গুণক, সেটার ভ্যালু কত 1 বাই এমপিএস, বা আমরা কি বলতে পারি 1 বাই 1 মাইনাস এমপিসি। তাহলে এই ছিল হচ্ছে আমাদের কেন্সের কর্মসংস্থান বা আয় সংস্থান যাই বলিস না কেন, তার একটা চটজলদি রিভিশন বলতে পারিস। পরীক্ষার সময় যাতে খুব হেল্পফুল হয় ব্যাপারটা, তার জন্য এটা করা, কারণ তোরা এতবার বলেছিস। আর তোরা কিন্তু অলরেডি জানিস যে ম্যাট্রিকুলার কিন্তু আমাদের বুস্টার ব্যাচটা লঞ্চ হয়ে গেছে। তো চটপট কিন্তু ব্যাচটা বুক করে ফেল, কারণ এই চ্যাপ্টার গুলো যদি আরো ডিটেলে জানতে চাস তাহলে কিন্তু ওইগুলো দেখতে হবে। তো এখানেই তাহলে আজকের ক্লাসটা আমি শেষ করছি। আর যেমনটা তোরা জানিস ম্যাট্রিকুলার একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানে কিন্তু সমস্ত আপডেট পাওয়ার জন্য জয়েন হয়ে যা। তাহলে এখানেই ক্লাসটা শেষ করলাম, চটপট কিন্তু সিটটা বুক করে নে, তাহলে কিন্তু লাইভ ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে।